মোরামের রাস্তাটা যেখানে গিয়ে উত্তরে বাঁক নিয়েছে সেখানে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় একটা জীর্ণ ভাঙা পুরনো মাটির ঘর রয়েছে। চারিদিকে বন জঙ্গল আর ঝোপঝাড় থাকলেও মাটির ঘরের দেওয়ালগুলো এখনও চোখে পড়ে। সামনের উঠানে বাঁশের লম্বা খুঁটিগুলো আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। একটা বছর 25-এর ছেলেকে হেঁটে আসতে দেখা যায় রাস্তা দিয়ে। এলোমেলো পদক্ষেপ, মুখে অশ্রাব্য ভাষায় গালিগালাজের শব্দ শুনে এটা বুঝে নিতে অসুবিধা হয় না সে মদ্যপ অবস্থায় রয়েছে। ভাঙা বাড়িটার সামনে এসে সে থমকে দাঁড়ায়। তারপর বেশ কিছুক্ষণ তাকিয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎই হেসে ওঠে সে। সে একদিন ছিল বটে। সালা, আমার থেকে শিকারকে বাঁচিয়ে রাখা কি এতই সহজ? নিজে তো মরলই, আমার শিকারকেও আমার হাতে তুলে দিয়ে গেল। আবারও বিশ্রী শব্দে হেসে ওঠে সে। কোনো একটা হিন্দি গান ধরে ছেলেটা। জড়ানো গলায় গান গাইতে গাইতে বাঁকটা ঘুরতে যায় সে, কিন্তু দু এক পা গিয়েই থমকে যায়। কেউ একটা পিছনে এসে দাঁড়িয়েছে তার। কে সালা, এখন এত রাতে এখানে কি করছিস? একটা ভারী শব্দে উত্তর আসে। মোড়লের বাড়ি গেছিলাম গো, ফিরতে একটু দেরি হয়ে গেল। এসে দেখি ঘরে কারা যেন বোনকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়ে গেছে গো। একটা কথাতেই মদ্যপ ছেলেটার নেশা কেটে যায়। এক ঝটকায় পিছনে ফিরে তাকায় সে। উত্তরের দিক থেকে একটানা একটা ঠান্ডা বাতাস ভেসে আসছে। এতক্ষণ আরাম লাগলেও সেই বাতাসের চোটে এবার ছেলেটার গোটা শরীরে যেন একটা শিহরণ খেলে গেল। কে তুই? হ্যাঁ, এসব এসব কি বলছিস? হ্যাঁ, কি বলছিস? আগন্তুকটি ছেলেটার দিকে এগিয়ে আসে বেশ কিছুটা। সামনের একটা ক্ষীণ আলো এসে পড়েছে তার মুখের উপর। সাথে সাথেই ছেলেটা একটা আর্তনাদ করে ছিটকে সরে যায় পিছনে। তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির মুখের উপর অসংখ্য কাটা দাগ। চোখের জায়গায় চোখ আছে বটে, তবে তার উপর দিয়ে কেউ যেন ছুরি চালিয়েছে নির্মমভাবে। চোখের পাতা প্রায় নেই বললেই চলে। মুখের গভীর অন্ধকার থেকে রক্ত বেরিয়ে এসে ভিজিয়ে দিচ্ছে তার নিচের ঠোঁট, থুতনি আর বুক। কি এবারে চিনতে পারলি? একটা হাসির বিকট শব্দে চারদিক কেঁপে ওঠে। বাতাসের গতি যেন বেশ কিছুটা বেড়ে গেছে আগের থেকে। ছেলেটা পিছনে সরতে থাকে, কিছুটা পিছিয়ে আবার চমকে ওঠে। কিছু একটা তার মাথায় ঠেকছে। মাথা ঘোরাতেই দেখে একজোড়া পা শূন্য থেকে ঝুলে রয়েছে তার মাথার ঠিক সামনেই। সে আবারও চেঁচিয়ে ওঠে। সাথে সাথে তার মুখের এক ধারে খেলে যায় একটা তীক্ষ্ণ ছুরির আঘাত। ভয়ের সাথে মিশে এবার তীব্র যন্ত্রণার হাহাকার। পিছনে ঘুরতেই দেখে কিম্ভূত কিমাকার মূর্তিটা তার ঠিক মুখের সামনে দাঁড়িয়ে, হাতে ধারালো ছুরি। কিছু বোঝার আগেই সেটা সে বসিয়ে দেয় ছেলেটার গলায়। ছেলেটা লুটিয়ে পড়ে মাটিতে। মূর্তিটা এগিয়ে এসে বসে তার বুকের উপর, বলে, মুখটা খোল শেষবারের মতো। অনেক খেয়েছিস, অনেক কথা বলেছিস, এবার সব হিসেব শোধ করার পালা। বলেই সে বাগিয়ে ধরে ছুরিটা। না চাইতেও ছেলেটার মুখটা কোনো অদৃশ্য শক্তি বলে খুলে যেতে থাকে। চোয়ালের হাড় ভাঙা তীব্র যন্ত্রণায় কাতরে ওঠে সে। তার জিভটা এক হাতে টেনে ধরে অন্য হাতে ছুরিটা দিয়ে কাটতে শুরু করে মূর্তিটা। ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় ছেলেটার শরীর। আগন্তুক মিলিয়ে যায় বাতাসে। ভাঙা বাড়ির দিক থেকে একটা মেয়েলি হাসির শব্দ শোনা যায়। উদ্বিগ্ন দুই মুখ একভাবে তাকিয়ে রয়েছে মৃতদেহটার দিকে।
বছর 25-এর ছেলেটির মৃতদেহের মুখটা চেনা বড় কষ্টকর। এমনকি পরিবারের লোক তাকে শনাক্ত করেছে পরনের জামা কাপড় দেখে আর বাঁ হাতের কবজিতে আঁকা উল্কি দেখে। মুখের উপর অসংখ্যবার ধারালো অস্ত্র দিয়ে কেউ যেন তীব্র আক্রোশে আঘাত এনেছিল। চোখ উপড়ে এসেছে একটা, চোখের পাতা কেটে ঝুলে রয়েছে একদিকে, গালের প্রায় সবটাই কেটে ঝুলে পড়েছে নিচের দিকে। রক্তাক্ত মুখের খোলা হাঁয়ের মধ্যে চোখ দিলে শিউরে উঠবে যে কেউ। মানুষটির জিভটা কেউ যেন কেটে নিয়েছে খুব মসৃণভাবে। যখন লাশ পাওয়া যায়, মুখের ভিতরে জমাট এবং তরল রক্তের একটা মিশ্রণ উতলে বেরিয়ে আসতে চাইছিল। পুলিশের বড়বাবু বলল, খুনি এত নৃশংসভাবে খুন করেছে যে মনে হচ্ছে হয় খুনি সাইকো কিলার কিংবা তীব্র আক্রোশের জেরে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুরি চালিয়েছে। পাশ থেকে কনস্টেবল বলে ওঠে, না স্যার, এ কোনো মানুষের কাজ নয়, এ কাজ কোনো অশরীরীর। গ্রামে এর আগেও অনেকবার এরকম হয়েছে স্যার, সবাই একইভাবে মরেছে। এসব অন্য কিছুতে করছে। চুপ, একদম চুপ। ওসব অশরীরীতে আমার কোনো বিশ্বাসই নেই, যত সব আজগুবি কথাবার্তা। মাফ করবেন বাবু, কিন্তু আমরা গ্রামের মানুষ, এসব ঘটনা আমরা অনেক দেখেছি, তাই জানি এর পেছনে কি থাকতে পারে, কিসে এ কাজ করতে পারে। কি নয় কে, মানুষ ছাড়া এই কাজ কারোর পক্ষেই সম্ভব নয়। মর্গের মধ্যে দাঁড়িয়ে দম বন্ধ হয়ে আসছিল দুজনেরই। বড়বাবু বেরিয়ে আসতে বললেন ঘর থেকে। কনস্টেবল বাইরে বেরিয়ে আসে। বড়বাবু বলেন, চলো ডাক্তারের কাছে যাওয়া যাক, কি বলেন সেটা শোনা দরকার। এতক্ষণে হয়তো এসে গেছেন। হ্যাঁ স্যার, চলুন। দুজনে এগিয়ে গেল মর্গ পেরিয়ে বাইরের হসপিটালের আউটডোরের দিকে। একটা বাঁক পেরিয়ে ডান দিকে ঘুরতেই কনস্টেবলের কি যেন মনে হলো। সে একবার পিছনে তাকালো। না চাইতেও সেদিকে তাকিয়েই সে প্রায় পাগলের মতো ভয়ে চেঁচিয়ে উঠল, কে 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 ওখানে? বড়বাবু বেশ কিছুটা সামনে ছিলেন, প্রায় চমকে উঠেছিলেন তিনি। ছুটে এসে বললেন, কি হলো, ওরকম অসভ্যের মতো চেঁচিয়ে উঠলে কেন? স্যার স্যার, ওখানে ওখানে কেউ আছে, কেউ আছে ওখানে। আমি আমি স্পষ্ট দেখেছি তাকে। উফ, কাকে দেখেছো? আমরা ছাড়া কে ছিল আর ওখানে? না 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 না, ওখানে একজন দাঁড়িয়ে ছিল, খালি গা, সাদা পাজামা পরে, হাতে একটা ছুরি, আর চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। সব থেকে ভয়ঙ্কর তার মুখটা। ওটা সাধারণ মানুষ নয় স্যার, অন্য কেউ। কেন, মুখে কি ছিল? মুখটা হাঁ করেছিল সে, কিন্তু মুখের ভেতর থেকে একটা কাটা জিভ লকলক করছিল, সেটা থেকে রক্ত বেরিয়ে আসছিল। আমি ভুল দেখিনি স্যার, আমি ভুল দেখিনি। এ খুন সাধারণের নয়, একে অন্য অন্য ইহ জগতে তার বাস নয়, তার বাস নয়, ইহ জগতে তার বাস নয়। কিছুটা সামলে উঠে বড়বাবু ধরে ধরে কনস্টেবলকে নিয়ে আবার এগিয়ে গেলেন। যাওয়ার সময় তিনি একবার পিছন ঘুরে তাকানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। কোনো একটা অস্বস্তিকর ভাব তাকে কিছুতেই পিছনের দিকে তাকাতে দিল না। শুধু তিনি অনুভব করলেন একটা ঠান্ডা বাতাসের স্রোত যেন হঠাৎ করেই বইতে শুরু করেছে প্যাসেজটাতে। দ্রুত পা চালালেন তিনি। ডাক্তারের ঘরের কাছে পৌঁছে কনস্টেবলকে বাইরে একটা চেয়ারে বসালেন তিনি। এরপর ভিতরে ঢুকে গেলেন একাই। এক্ষুনি কনস্টেবলকে নিয়ে গেলে হয়তো বেফাস কিছু বলে ফেলবে, তার থেকে বাইরে থাকা ভালো। ডাক্তারের সাথে আলাপ সেরে তিনি প্রশ্ন করলেন, তাহলে আপনি কি জানতে পারলেন কি দিয়ে আঘাত করা হয়েছিল বলে আপনার মনে হয়? আঘাত করা হয়েছে ছুরির মতো কিছু ধারালো বস্তু দিয়েই, জিভটাও কাটা হয়েছে ওটা দিয়েই। কিন্তু একটা জিনিস আমাকে খুব ভাবাচ্ছে। কি ব্যাপার? ছুরি দিয়েই যদি আঘাত করা হয়েছে বলে ধরে নিই, তবে প্রত্যেকবার এত জোরেই আঘাত করেছে খুনি যে মুখের জাইগোমেটিক, ম্যাক্সিলা আর কপালের ফ্রন্টাল পুরো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। প্রতিবারে এত শক্তি দিয়ে আঘাত করা সাধারণের পক্ষে সম্ভব নয়। জাইগোমেটিক ভাঙা এত সহজ কাজ নয়।
বড়বাবু কোনো কথা বলেন না, চুপ করে থাকেন তিনি। তার মাথায় ঘুরে বেড়াচ্ছে কনস্টেবলের কথাগুলো। এ খুন সাধারণের নয় স্যার, এ অন্য কেউ, ইহ জগতে তার বাস নয়, ইহ জগতে তার বাস নয়, ইহ জগতে। পশ্চিমের আকাশে সূর্য তখন ঢলে পড়েছে বেশ খানিকটা। রক্তিম আভায় মেঘিদের এক বিচিত্র কারুকার্য ভেসে রয়েছে দূর অনন্তের দৃশ্যপটে। কনকপুর গ্রামের মধ্যভাগে দাঁড়িয়ে থাকা এক বট গাছকে কেন্দ্র করে একটা বড় জমায়েত দৃশ্যমান হচ্ছে। ছোট থেকে বড়, বাচ্চা থেকে বুড়ো সকলে গোল করে দাঁড়িয়ে রয়েছে সেখানে। উৎসুক দৃষ্টি আর নিজেদের ন্যায্য দাবির আর্জি নিয়ে দাঁড়িয়ে রয়েছে তারা সকলে। বৃত্তাকার জনসমাবেশের কেন্দ্রবিন্দুতে বসে রয়েছেন 4 জন ব্যক্তি। 3 জনের মুখোমুখি বসেছে একজন জোয়ান ছেলে, বয়স আন্দাজ 22 কি 23, মুখে কাঠিন্যের ছাপ স্পষ্ট। উল্টো দিকে 3 জনের মধ্যে 2 পাশে 2 মধ্যবয়স্ক ব্যক্তি। দুজনেরই মুখে চিন্তার রেখা ফুটে রয়েছে। মাঝের জন অতি বৃদ্ধ, বয়স হয়তো 80-র কোটায়। তার চোখের মোটা ফ্রেমের চশমার মধ্যে দিয়ে চোখ দুটোকে খুব একটা ভালো করে দেখা যায় না। মুখে বলি রেখার অসংখ্য কাটাকুটি, কিন্তু চোয়াল তারও শক্ত। বৃদ্ধ ব্যক্তির ডান পাশের লোকটি বলে উঠল, দেখ রমেন, কাজটা কিন্তু তুই ঠিক করছিস না। জানিস তুই কার বিরুদ্ধে কথা বলছিস? বৃদ্ধের দৃষ্টি স্থির উল্টো দিকের জোয়ান ছেলেটির দিকে। ছেলেটি বলে উঠল, কাজটা ঠিক কি ভুল সে বিচার করবে গ্রামের মানুষ। সত্যি বলতে এই রমেন মাঝি কোনোদিন ভয় পায়নি আর পাবেও নি। হ্যাঁ, যারা গ্রামের মানুষের সাথে থেকে তাদেরই কষ্ট বোঝে না, তাদের মুখে আর যাই হোক ঠিক ভুলের বিচারটা মানায় না। রমেন! এবার বৃদ্ধির বাম পাশ থেকে চেঁচিয়ে ওঠে অন্যজন ব্যক্তি, তুই গ্রামের মোড়লদের বিরুদ্ধে কথা বলছিস? এই কদিনের ছেলে খুব বড় নেতা হয়ে গেছিস। হ্যাঁ, তো নেতাগিরি ঘুচিয়ে দেব, জানিস তো? আমি কাউকে ভয় পাই না। গ্রামের লোকেদের প্রতি বছর প্রতিশ্রুতি দিয়েও কেন তাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত করা হয়? কেন চাষের জমির 3 ভাগের 1 ভাগ আমাদের তুলে দিতে হবে ওই বাইরে থেকে আসা নেতাদের হাতে? জমি আমাদের, আমরা সারা বছর দিন রাত খেটে ফসল ফলাই, মাথার ঘাম পায়ে ফেলে চাষ করি, লাঙল চালাই, খাল কেটে আমরাই জল নিয়ে আসি। তো আমাদের শস্যের ভাগ ওরা পাবে কেন? ওরা খাটে। যখন একটা সেচের জন্য টিউবওয়েল করে দেওয়ার কথা হয়েছে, হ্যাঁ, তখন তো কারোর পাত্তা পাওয়া যায় না, কিন্তু ফসল তোলার সময় সবাই এসে হাজির। এসব কথা আমাদের নয়, তোমাদের জানানোর কথা ছিল, কিন্তু দিনের পর দিন একই অবস্থা দেখেও তোমরা কিচ্ছুটি বলনি। আমরা কি কিচ্ছু বুঝি না ভাবো? হ্যাঁ, নেতারা কেন তোমাদের বাড়িতে এসে এই সময় কাটায়? কেন গ্রামের সকলের ঘর মাটির হলেও তোমাদের পাকা বাড়ি? কারোর খাবার না জুটলেও তোমাদের বাড়িতে 2 বেলা কি করে ভাত ফোটে? 2-2 4 করার ক্ষমতা কি নেই আমাদের? রমেনের এই রুদ্র মূর্তি এর আগে কখনো দেখেনি এ গ্রামের লোক, এমনকি দেখেনি সামনে বসে থাকা 3 ব্যক্তিও। এক সহজ সরল চাষাভুষো ছেলের পেটে এত কথা যে জমেছিল সে বিষয়ে অবগত ছিল না কেউই। তার মাথার মধ্যে যে মোড়লদের সাথে তথাকথিত নেতাদের আর্থিক আদান প্রদানের যোগসূত্র অতি গভীরভাবে গেঁথে গিয়েছে তা বোঝেনি সামনের 3 ব্যক্তি। বৃদ্ধ মুখ খুললেন এবার। দেখ রমেন, তোর কথা আমি সব মন দিয়েই শুনেছি। ঠিক আছে, আমি এই বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো, কিন্তু যাদের জমিতে থাকছিস তাদেরকে কোনো কিছুই দিবি না, এ আবার হয় নাকি? হ্যাঁ, জমি তোদের কারোরই নয়, তোরা সবাই উদ্বাস্তু। শহরের নেতারা দয়া করে তোদের চাষের জন্য জমি দিয়েছে, তাই তোরা দুটো ফুটিয়ে খেতে পারছিস। এর আগেও অনেকে এই ব্যাপার নিয়ে কথা বলতে এসেছে, কিন্তু এই নিয়মের ব্যতিক্রম ঘটেনি কোনোদিনও। কিন্তু যারা আওয়াজ তুলেছিল তাদের কি হয়েছিল তুই জানিস নিশ্চয়। নিজের বাবার কথা ভুলে গেলি নাকি রে রমেন?
খুব ধীর শান্ত নিচু গলায় হিস হিস করে কথাগুলো বললেন সেই বৃদ্ধ। দুই ঠোঁটের কোণ উঠে এসেছে বেশ কিছুটা উপরে। ফোকলা দাঁতের শাড়ির বেশ কিছু দাঁত দৃশ্যমান হলো দুই ঠোঁটের ফাঁক দিয়ে। তার চোখে চশমা এখন নাকের গোড়া থেকে নেমে এসেছে বেশ কিছুটা নিচে। চোখে অসম্ভব ধূর্ততা আর কুটিলতার ছাপ। রমেনের পিছনে লোকগুলো সরে গেল দুপা। সকলে ভয় পায় এই দৃষ্টি, এই গলার স্বর। মোড়ল চণ্ডীপ্রসাদের অভিজ্ঞতায় এ গ্রাম চলছে প্রায় 30 বছর। গ্রামের প্রতিটা মানুষ খুব ভালো করে চেনে তাকে। তারা জানে যে ওর হাত ঠিক কতটা লম্বা। আগেও কয়েকজন তার বিরুদ্ধে কথা বলার ফল ভুগেছে হাতে নাতে, কিন্তু রমেন তার দাবি থেকে এতটুকু নড়ল না। তার চোয়াল যেন আরো বেশি শক্ত হয়ে উঠল চণ্ডীপ্রসাদের কথাগুলো শুনে। প্রায় ঝাঁপিয়ে এসে একদম মুখোমুখি দাঁড়ালো সে চণ্ডীপ্রসাদের। খুব কাটা কাটা স্পষ্ট গলায় সে বলল, বাবার মৃত্যুটা যে স্বাভাবিক হয়নি সেটা আমি আগে থেকেই জানতাম, আর তার পেছনে কে বা কারা রয়েছে সব আমি জানি। আমি চাইলেই পারতাম তাদেরকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে, কিন্তু মহা পাপের বোঝা আমি নিতে চাই না। আমার বাবার শিক্ষার পথেই চলতে চেষ্টা করেছি আমি, কিন্তু আরেকবার যদি এই কথা তোমার মুখে শুনি তবে জিভটা আমি টেনে ছিঁড়ে নেব, তারপরে সেই ছেঁড়া জিভটা কুকুরকে খাওয়াবো। গ্রামের মানুষকে শাসনের জন্য তোমাদের মোড়ল বানানো হয়নি, বানানো হয়েছে তাদের সব সুখ দুঃখে পাশে থাকার জন্য। কথাটা যেন মনে থাকে। পরের বার থেকে মুখ থেকে কথা বেরোনোর সময় জীবের কথাটা খেয়াল রেখো। হ্যাঁ, হয়তো সেই দিন ওই কথাটাই তোমার শেষ কথা হবে। রমেনের রক্তচক্ষু দেখে চণ্ডীপ্রসাদের চোখ বিস্ফারিত হয়েছে। ঘটনার আকস্মিকতায় হোক কিংবা রমেনের এই মূর্তি দেখে হোক, স্পষ্ট বুঝল সকলে তিনি ভয় পেয়েছেন। এর আগে কেউ কোনোদিন তাকে ভয় পেতে দেখেনি। তাহলে কি রমেনই সেই ত্রাসের সঞ্চারকর্তা? এতদিন যা কেউ পারেনি তা কি রমেন পারবে করে দেখাতে? নাকি সেও তলিয়ে যাবে কুটিলতার জটিল জালে? গ্রামবাসীদের মনের বল যেন কিছুটা হলেও বাড়ল। তারাও এগিয়ে এলো কিছুটা সামনে। বৃত্তের ব্যাস ছোট হলো। তিনজন স্পষ্ট বুঝেছে সকলের দাবি একটাই, এবার আমাদের মুক্তি চাই। ফসল ফলাবো আমরা, তাই আমরাই মালিক হব, আর কেউ হবে না। সকলে যে যার মতো ঘরে চলে গেল। রমেনের চলে যাওয়াকে এক দৃষ্টে দেখতে থাকলো তিন মোড়ল। সে এখন অনেক পরিণত, অনেক শক্তিশালী। সহজে ভাঙবে না সে। আবারও শোনা গেল হিস হিসে চণ্ডীপ্রসাদের স্বর। আগেও সবার সাথে যা হয়েছে তোর সাথেও তাই হবে। বাপের কাছে যেতে বেশি দেরি নেই তোর। বেনি, এ বেনি, আরে কোথায় গেলি রে? তাড়াতাড়ি খেতে দে রে, বড্ড দেরি হয়ে গেল আজকে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, বুঝতে পারিনি। দে দে, তাড়াতাড়ি দে তো। রমেনের ডাকে ছুটি এসে দরজায় দাঁড়ালো 1 বছর 15 মেয়ে। পরনে একটা সস্তার লাল ছাপা শাড়ি, চুলগুলো দুদিকে বিনুনি করে বাঁধা। সেগুলো এসে পড়েছে বুকের নিচ অবধি। ঠায় সে দাঁড়িয়ে থাকলো দরজায়। রমেন বিরক্ত হয়ে বলল, কি রে দাঁড়িয়ে রইলি যে? খারে খাবার দে, আমি হাত পাগুলো ধুয়ে আসি, দাঁড়া। বেনি চেঁচিয়ে বলল, তা কি রাজকাজ যে গেছিলে? হ্যাঁ, সেই সকাল থেকে কোনো পাত্তা নেই। লোকে খেতেও তো আসে নাকি একবার বাড়িতে? সারাদিন ধরে খালি ওই মোড়লদের বিরুদ্ধে লোক জড়ো করে বেড়াচ্ছ। বাবাও গেছে আর এবার তুমিও। বলতে বলতে সে ছুটে ঢুকে গেল ঘরের ভিতর। রমেন একভাবে দাঁড়িয়ে রইল সেখানেই। বেনির চোখের কোণে স্পষ্ট জল লক্ষ্য করেছে সে। সত্যি তো, সে ছাড়া বেনির তো কেউ নেই। তার যদি কিছু হয় তবে বেনির কি হবে? কে দায়িত্ব নেবে তার? প্রাপ্তবয়স্ক মেয়ের পরিবার বলতে যদি কেউ না থাকে তবে তার কি পরিণতি হতে পারে সে রমেন ভালো করেই জানে। তার উপর গ্রামের বেশ কয়েকটা ছেলে অনেক দিন ধরে নজরে রেখেছে তাকে। রমেন থাকায় কিছু করতে পারে না তারা,
কিন্তু সে না থাকলে কি আগলে রাখবে তাকে? কিন্তু একজন আছে যে বেনির খেয়াল রাখে খুব, সুমিত। সুমিত রমেনের সাথেই বড় হয়েছে একসাথে। বাড়ি রমেনদের থেকে মাত্র 2টো বাড়ি পরেই। তার বয়স 20। ছোট থেকেই সে বেনিকে দেখেছে, পড়াশোনাও করেছে অনেক। রমেনদের সব সুখ দুঃখের সঙ্গে সাথে থেকেছে সে। বেনির একাকিত্বের সঙ্গী বলতে সেই। সুমিতের বাবা মাও খুব ভালোবাসে বেনিকে, নিজেদের মেয়ের মতো দেখে বেনিকে। রমেন না থাকলেও বেনির হয়তো খুব অসুবিধা হবে না, কিন্তু দাদা হিসেবে তারও তো কিছু কর্তব্য আছে। আর ভাবে না সে এসব নিয়ে। হাতে টানা কলের দিকে এগিয়ে যায় সে। হাত পা ধুয়ে এসে দাওয়ায় বসে রমেন। গামছায় হাত মুখ মুছে আরাম করে বাঁশের খুঁটিতে হেলান দিয়ে বসে সে। বেনি কিছুক্ষণ পরেই হাতে খাবার থালা নিয়ে আসে। রমেনের সামনে নামিয়ে রেখে হাত পাখাটা বের করে আনে জানালার খাঁজ থেকে। রমেনের পাশে বসে সে হাওয়া করতে করতে বলে, আজকে ওই মোড়লদের কথার উপরে কথা বলতে গেছিলে? ওদের সাথে কেন মুখ লাগাও? জানো না ওরা বাবার কি অবস্থা করেছিল? ওরা চাইলে সব পারে, মানুষ মারতে না ওদের একবারও হাতও কাঁপে না। খেতে খেতে রমেন বলল, গেছিলাম, তবে একটু মাতব্বরি করতে। শুনিয়ে দিয়ে এসেছি 2-4 কথা। হ্যাঁ, গ্রামের সবার সামনেই বলেছি, সবাই আমার সাথে আছে রে, কিচ্ছু হবে না। ওসব ওপর ওপর পাশে থাকা, আসল সময় কেউ থাকবে না পাশে। এর মধ্যেই বাড়ির ভিতরে এসে ঢুকলো একটা জোয়ান বলিষ্ঠ চেহারার যুবক। রমেন হাসি মুখে বলল, আরে সুমিত যে, আয় ভাই আয়, বস। তা কি খবর বলতো? হ্যাঁ, 2 দিন দেখাই পাইনি তোর, কোথায় ছিলিস? আর বলো না রমেনদা, পরশু সকালে মামার বাড়ি থেকে ফোন এসেছিল। দাদুর শরীর খুব খারাপ, বাবার সেদিন জ্বর এসেছিল। সেই শরীরে একা একা অতটা দূর যাওয়াটা ঠিক হতো না, তাই আমাকেই যেতে হয়েছিল একবার। ও, তা দাদু কেমন আছেন এখন? এখন আগের থেকে একটু ভালো আছে। তা আজকে পাশের বাড়ির রিজুর মুখে শুনলাম তুমি নাকি মোড়লদের হুমকি দিয়েছ। বেনি কথাটা শুনেই কটমট করে তাকালো তার দাদার দিকে। রমেন একটু ইতস্তত করে থাকলো, আমতা আমতা করে বলল, মানে হ্যাঁ, ওই একটু কড়া ভাষায় বলেছি আর কি। বেনি উঠে রাগে হন হন করে রান্নাঘরের দিকে চলে গেল। রমেন বলল, ওই গেল, আবার সেই মুখ ঝামটা খেতে হবে। আর তোকেও বলি, ওর সামনেই কেন বললি? দেখো রমেনদা, এটা ঠাট্টার ব্যাপার না। তুমি হয়তো গ্রামের ভালোর জন্য করছো এসব, কিন্তু এসব ব্যাপার অনেক ঝুঁকির। নিজের প্রাণকে বাজি ধরা। বেনি আছে, তুমি ওর কথাটা ভাবো। ওর কি হবে তোমার কিছু হয়ে গেলে? আজকের পর থেকে একটু সাবধানে থেকো। মোড়লরা নাকি তোমার ওপর খুব ক্ষেপে আছে, আর ওরা যা কিছু করতে পারে। তাই বলছি, একটু সাবধানে থেকো। আরে ছাড় তো, কি করবে ওরা? হ্যাঁ, কি করবে? গ্রামে এত লোক আমার সাথে আছে, আর আমার কিচ্ছু হলে তো ওরা তো আছিসই রে ভাই। পারবি না হ্যাঁ বেনিকে দেখে রাখতে? রমেনদা, ও রমেনদা। দরজার কাছে এসে দাঁড়ায় একটা ছোকরা ছেলে, তার নাম বলাই। তোমাকে আজকে সন্ধ্যের দিকে চণ্ডীপ্রসাদ ওর বাড়িতে ডেকেছে। গ্রামের বেশ কয়েকজন মাথাও থাকবে, তোমাকে কিছু বলার আছে বলল। যাই হোক, আমি এখন আসি গো। আরে শোন, যা চলে গেল যে। বলাইটা না বড্ড অস্থির, তাড়াহুড়ো করে সব সময়। হঠাৎ করে আমাকে ডাকলোই বা কেন? কেন আবার? যাও, সকালে যা করে এসেছো তার জন্যই হয়তো। দেখো, গ্রামের মাথাদের সামনে ক্ষমা চাওয়াবে। বেনির কথা শুনে দুজনেই রান্নাঘরের দিকে তাকালো। বেনি চা হাতে এসে দাঁড়িয়েছে দাওয়ার উপর, সেটা সুমিতের দিকে বাড়িয়ে দেয়। সুমিত সেটা নিয়ে বলে, রমেনদা, আমিও যাব তোমার সাথে, চলো। রমেনের খাওয়া শেষ হয়ে গেছে ততক্ষণে। উঠে সে কলতলার দিকে এগোতে এগোতে বলে, ধুর, তুই আবার কেন যাবি? আমি একাই যাব। তুই বরং এখানে থাক। হ্যাঁ, বেনিও একা থাকবে বাড়িতে। সবাই যদি চলে যায়, তার চেয়ে বরং তুই থাক এখানে। না দাদা, আমি যাব তোমার সাথে। আমার মনে হচ্ছে ওরা এমনি এমনি ডাকেনি তোমাকে, কিছু একটা মতলব এঁটেছে ওরা। হ্যাঁ,
সুমিতদা ঠিকই বলেছে, সুমিতদাকে নিয়ে যাও তুমি। তোমরা না এলে আমি দরজা খুলবো না, ব্যাস তাহলেই তো হলো। জেদ করো না। এই কথা অমান্য করতে পারে না রমেন। অগত্যা সুমিতকে সঙ্গে নিতে বাধ্য হয় সে। স্যার, চাটা এনে দেবো? বড়বাবু টেবিলের উপর অসংখ্য কেসের ফাইল বের করে নাড়াচাড়া করছিলেন। সেই নৃশংস খুনের কেসটা পাওয়া অবধি খুব চিন্তিত রয়েছেন তিনি। এটাই এই গ্রামে এসে প্রথম কেস তার, কিন্তু এরকম ঘটনা এর আগেও ঘটেছে এই গ্রামে। সমাধান করতে না পারায় আগের অফিসারকে বদলি করা হয়েছে, তার জায়গায় তিনি এসেছেন, আর আসা মাত্রই আবার একই ঘটনা। এটা সমাধান করতে না পারলে তার অপমান খুব একটা কম কিছু হবে না। মুখ তুলে দেখলেন কনস্টেবল এসেছে, আবার মুখ নামিয়ে উত্তর দিলেন, একটা আনতে পারো। আর অনেকক্ষণই তো হলো যে চা খায়নি। আচ্ছা, এখন কটা বাজে বলো তো? স্যার, রাত 10:05। সকাল থেকে খুঁজে যাচ্ছি কিন্তু কিছুই পাচ্ছি না। কোনো কিছুর সাথেই খুনটার যোগাযোগ নিশ্চয়ই রয়েছে। বলে একটা আড়মোড়া ভেঙে চেয়ার ছেড়ে উঠে পড়েন তিনি। ফাইলগুলো একটা একটা করে গুছিয়ে আবার র্যাকে তুলে রাখতে লাগলেন। কনস্টেবল চলে যায় চা আনতে। শেষ র্যাকটি গোছানো যখন প্রায় শেষ, ঠিক তখনই একটা জিনিস দেখতে পান বড়বাবু। র্যাকের একদম পিছন দিকে একটা কালো ফাইল কাত হয়ে পড়ে রয়েছে। মুচড়ে গিয়ে একেবারে দলা পাকিয়ে গেছে সেটা, তাই হয়তো চোখে পড়েনি। ওটা কিসের ফাইল? টেনে বের করে আনেন তিনি সেটাকে। ধুলোর মোটা স্তর জমেছে ফাইলটার উপর। একটু ঝেড়ে মুছে সোজা করে প্রথম পাতাটা উল্টান তিনি। 6 মাস আগেকার ফাইল। কেস ক্লোজ করে দেওয়া হয়েছে অনেক আগেই। কনস্টেবল চা নিয়ে চলে এসেছে তখন। টেবিলে নামিয়ে রেখে চলে যেতে যাচ্ছিল, তখনই পিছন থেকে ডাকলেন বড়বাবু। এই কনস্টেবল, এটা কোন কেসের ফাইল বলো তো? আর এটা এতদিন এভাবে অযত্নে কেন পড়েছিল? কোনটা স্যার? উৎসুক হয়ে প্রশ্ন করে কনস্টেবল। আর এই যে একই দিনে দুটো মৃত্যু হয়েছিল এই মাস 6 আগে। একজনের আত্মহত্যা আর একজনকে কেউ বা কারা খুন করেছিল। কি ঘটনা এটা? কনস্টেবলের দিকে তাকিয়ে একটু অবাক হন তিনি। তার মুখ ততক্ষণে বিবর্ণ হয়ে গেছে। স্যার, সে তো অনেক দিন আগেকার কথা। এখন ও কেস তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সে বন্ধ হয়ে গেছে আমিও জানি, কিন্তু ঘটনাটা কি ঘটেছিল? আর দুটো কেস একসাথে একই দিনে, এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? সে বড় মর্মান্তিক ঘটনা স্যার। ও কেস নিয়ে আলোচনা করতেও ভয় করে। খুনিরা কেউ ধরা পড়েনি, কিন্তু গ্রামের লোক ভালো করেই জানতো খুনি কে বা কারা। মানে খুনি ধরা পড়েনি অথচ কেস ক্লোজ হলো কি করে? হ্যাঁ, আর গ্রামের লোক জানতোই যখন, তো খুনি ধরা পড়লো নাই বা কেন? ঘটনাটা একটু খুলে বলো তো আমাকে। কনস্টেবল সামনের চেয়ারে বসে বলতে শুরু করলো। রমেন আর সুমিত হাঁটতে হাঁটতে যখন চণ্ডীপ্রসাদের বাড়ি পৌঁছল, তখন সন্ধ্যে 7টা। আকাশে অল্প অল্প মেঘ জমতে শুরু করেছে। জ্যোৎস্না উঠলেও তার রং আজ ফিকে। মেঘের ডাক শোনা যাচ্ছে মাঝে মাঝে। হয়তো ঘণ্টাখানেকের মধ্যে বৃষ্টি নামবে। দুজনে একসাথে বাড়ি ঢুকল। বিশাল বাড়ি চণ্ডীপ্রসাদের। মোড়ল বলে কথা, তার উপর নেতাদের সাথে খুব ভালো সম্পর্ক তার। বাড়ি বড় হওয়াটাই স্বাভাবিক। যোগসূত্র যে কোথায় তা রমেন আজকে গোটা গ্রামের সামনেই বলেছে। যা হোক, দেখা যাক কি বলে। দুজনে সদর দরজায় গিয়ে দাঁড়াতেই একজন বুড়ো লোক এসে বলল, বাবু ভেতরের ঘরেই আছেন, এসো আমার সাথে, ওইখানে নিয়ে যেতে বলেছেন তিনি তোমাদের। দুজনে কথা বাড়ায় না, পিছন পিছন যায় লোকটির। লোকটি তাদের একটা বড় ঘরের সামনে গিয়ে দাঁড় করায়। তারপর তাদের ইশারা করে সেটাতে ঢুকতে বলে চলে যায়। দুজনে একে অপরের দিকে তাকায়। ভিতর থেকে অনেকজনের গলা পাওয়া যাচ্ছে। রমেন বলে, এই সুমিত, তুই এখানেই দাঁড়া, আমি কথা বলে আসি। কিছু হলে আমি তোকে ডেকে নেবো, কেমন? আচ্ছা, তাই করো দাদা।
রমেন ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দেয়। সুমিত জানালার গায়ে কান লাগিয়ে দাঁড়ায়। আরে রমেন যে, এসো এসো, তোমার অপেক্ষাতেই তো ছিলাম। বসো বসো, এখানে বসো। না না, ঠিক আছে, এবার বলুন তো ডেকেছেন কেন? এই যে এখানে গ্রামের বড় মাথারা রয়েছেন সবাই, এদের সামনেই আমি কিছু কথা বলতে চাই তোমাকে। আজকে বাড়ি ফেরার পর আমি যোগাযোগ করি শহরের বড় বাবুদের সাথে। তাদেরকে তোমার কথা সবটাই জানিয়েছি, কিন্তু নিজেদের পাওনা থেকে এতটুকু সরতে তারা রাজি নয়। যে পরিমাণ ফসল তারা নিত, ঠিক সেই পরিমাণ ফসলই তারা নেবে। তাহলে আমাদেরও চাষ বন্ধ করে দিতে হবে চণ্ডীবাবু। আমরাও এই শর্তে আর চাষ করব না, তাতে আমাদের না খেতে পেয়ে মরতে হলে মরব। আরে আরে, অত ব্যস্ত হও কেন? আমার পুরো কথাটা শোনো ভালো করে। ওরা বলেছে যে ফসল একই নেবে, কিন্তু তার মধ্যে কিছু ভাগ তোমাকে দেওয়া হবে টাকার হিসেবে, অর্থাৎ তোমার ভাগের ফসল এবং গ্রামের সকলের থেকে কিছু অংশ। টাকায় যে পরিমাণ দাঁড়ায় সেই টাকা তোমায় দিতে রাজি হয়েছে তারা। এবার বলো তুমি কি চাও? মানে আপনি টাকা দিয়ে কিনতে চাইছেন আমাকে? হ্যাঁ, ছি 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 ছি, এত নীচ আপনি! কান খুলে শুনে রাখুন, এরকম কথা পরের বার থেকে শুনলে আপনার জিভ আর আস্ত থাকবে না। হ্যাঁ, আমি আগেও সাবধান করেছি, এখনো করছি। ভেবে চিনতে কথা বলুন। ঘরের সব মুখ একসাথে চুপ করে গেছে, তাকিয়ে রয়েছে রমেনের দিকে। রমেন আবার বলল, এ বিষয়ে আমি রাজি নই, আমি চললাম। যতদিন না আমাদের কথা মেনে নেওয়া হচ্ছে ততদিন আমরা চাষ বন্ধ রাখব। আপনার যা করার আপনি করে নিন, যান। ভুল করছিস রমেন, এতে তোরও লাভ ছিল। ভুলে যাস না, তোর বাবাও কিন্তু একই কাজ করেছিল, তার ফল সে... কথা শেষ করতে পারেন না তিনি। ছুটে এসে সজোরে থাপ্পড় বসিয়ে দেয় রমেন তার গালে। বলিষ্ঠ চেহারা রমেনের হাতে চড় খেয়ে মাটিতে উল্টে পড়েন তিনি চেয়ার শুদ্ধ। ঘরের সকলে প্রায় চমকে ওঠে। দু একজন ধরাধরি করে তুলতে আসে তাকে। রমেন আবার বলে, বলেছিলাম না, এ কথা আরেকবার যদি শুনি মনে থাকে যেন। বলে হন হন করে বেরিয়ে যায় সে ঘর থেকে। চণ্ডীপ্রসাদ উঠে বসতে বসতে বলে, কাজটা ঠিক করলি না রমেন, এর ফল তোকে পেতেই হবে। রাস্তায় যেতে যেতে সুমিত খুব বকাবকি করতে থাকে রমেনকে। তুমি কোন আক্কেলে ওকে চড় মারতে গেলে? জানো না ওর কত প্রভাব? ওর অসাধ্য কিছুই নেই, মানুষ খুন করাতেও দুবারও ভাবে না। এই চুপ কর তো, মাথা এমনিতেই গরম আছে, আর যা করেছি আমি বেশ করেছি, আর মটকাটা ঝাম করিস না। দুজনেই চুপ করে যায়। বেশ কিছুটা যাওয়ার পর আকাশে একটা বেশ বড় বিদ্যুতের রেখা খেলে যায়, আর তারপরেই একটা বিকট বাজ পড়ার শব্দ আসে। রমেন বলে, ওরে চল তাড়াতাড়ি, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আরে এত তাড়াহুড়ো কিসে রমেন? একটু দাঁড়া, আমাদের যে কিছু পাওনাগন্ডা আছে তোর সাথে। দুজনেই চমকে যায়। এদিকটা একটু বেশি নিস্তব্ধ। পাড়ার শেষ প্রান্ত, লোকজন তেমন কেউ নেই। পিছন ফিরে দেখে চারজন ছেলে এসে দাঁড়িয়েছে তাদের পিছনে। চারজনকে ভালো করেই চেনে তারা। সামনের জনকে আরো ভালো করে চেনে। তার নাম কালু, চণ্ডীপ্রসাদের ডান হাত। সুমিত বুঝতে পারে কিছু একটা খারাপ হতে চলেছে তাদের সাথে। সে রমেনকে কানে কানে বলে, রমেনদা, বেশি কথা বাড়িও না, পালাও এখান থেকে। সেও ফিসফিস করে বলে, পালিয়ে লাভ নেই রে ভাই, কালুর হাতে দেখ। সুমিত চোখ চালায় কালুর হাতের দিকে, আর দেখেই চমকে ওঠে। একটা বন্দুক ধরা আছে তার হাতে। অন্ধকারে ঠাওর করতে পারেনি সুমিত, এখন স্পষ্ট দেখতে পাচ্ছে সেটাকে। কালু বলে, আরে ভয় পাস না, ভয় পাস না,
এটা দিয়ে মারবো না তোদের, তোদের জন্য অন্য ব্যবস্থা আছে। আর ওয়েন, তোর বোনের জন্য অন্য একটা ব্যবস্থা। বলেই খিলখিল করে একটা বিশ্রী আওয়াজ করে হেসে ওঠে সে। রমেন রাগে কটমট করে তাকায় তার দিকে, বলে, কি চাস বলতো? বেনির দিকে হাত বাড়ালে হাত কিন্তু কেটে নেব তোর আমি। আচ্ছা আচ্ছা, তাই নাকি? খুব কাটাকাটি শখ তোরা, কারোর হাত কাটবি বলছিস, কারোর জিভ, বড্ড সাহস বেড়েছে তোর। চল আজকে তোর ইচ্ছেটা মেটানো যাক, তোর জিভটা কেটে দেখানো যাক, আর তার সাথে তোর বন্ধুটারও। সুমিত এগিয়ে গিয়ে পায়ে ধরে কালু। কালুদা ছেড়ে দাও আমাদের, ও আর কিছু করবে না, এবারের মতো ছেড়ে দাও। না রে বাবু, তা তো আর হয় না রে, অর্ডার এসে গেছে, টাকাটাও পৌঁছে গেছে, যা করতে হবে সেটা তো করতেই হবে না কাজটা। এই তোর অ্যাড্রেস সামলা, আমি ওটাকে দেখছি, আগে ওটাকে দেখি তারপরে এটাকে দেখবো। পাশে তিনজন এসে দুহাত আর মুখ চেপে ধরে সুমিতের। সে আপ্রাণ চেষ্টা করতে থাকে কিন্তু ছাড়া পায় না। কালু এগিয়ে যায় রমেনের দিকে, বন্দুকটা কোমরে গুঁজে একটা ধারালো ছুরি বের করে আনে সে। হাতে ঘোরাতে ঘোরাতে এগিয়ে গিয়ে দাঁড়ায় রমেনের সামনে, বলে, কি বলেছিলিস বাবুকে? চিপ টেনে ছিঁড়ে নিবি, তাই না? হ্যাঁ, সুযোগটা পাই সেইটাই করতাম। বাচ্চা বলে এক লাথি মারে কালু রমেনের পেটে। ছিটকে পড়ে যায় সে। উঠে দাঁড়িয়ে সেও একটা ঘুষি চালায় কালুর মুখ লক্ষ্য করে, কিন্তু দক্ষ হাতে কালু ধরে নেয় সেটাকে। হাতটা পিছন দিকে ঘুরিয়ে চেপে ধরে রমেনকে, তারপর ছুরিটা দিয়ে মুখের একধারে সজোরে টেনে দেয় সে। যন্ত্রণায় ছটফট করতে থাকে রমেন। এবার ছুরিটা নিয়ে রমেনের পেটে ঢুকিয়ে দেয় সে। একটা গক করে আওয়াজ বেরিয়ে আসে রমেনের মুখ থেকে। তাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় কালু। বলিষ্ঠ হাতে তার গলা চেপে ধরে বসে পড়ে তার বুকের উপর। শরীর নাড়াতে পারে না রমেন। পা দুটো ছুটতে থাকে সে। গলার বজ্র আঁটুনি আরো জোরে চেপে বসেছে রমেনের। জিভটা বেরিয়ে এসেছে তার অনেকটা। আমাদের খেয়ে আমাদের উপরেই কথা বলবে, বাস্তু জাত। জিভ কাটা খুব শক্ত, তাই না? খুব দেখ জিভটা কাটে কি করে। হাত দুটো ধরবি তো, আয়। কালুর নির্দেশে একজন সুমিতকে ছেড়ে রমেনের দিকে এগিয়ে আসে। শক্ত করে ধরে রমেনের হাত দুটো। কালু এক হাতে জোরে টেনে ধরে রমেনের জিভটা। অনেকটা বেরিয়ে এসেছে সেটা মুখ থেকে। একটা বিশ্রী শব্দ বেরিয়ে আসছে রমেনের গলা চিরে। এক হাতে জিভ ধরে অন্য হাতে ছুরিটা দিয়ে কাটতে থাকে সেটা। তীব্র যন্ত্রণায় পা দুটো ছুটতে শুরু করে রমেন। ওদিকে সুমিত চেঁচাতে চাইছে কিন্তু পারছে না। সেই দৃশ্য দেখে তার চোখ ফেটে জল বেরিয়ে আসছে। এতদিন যার সাথে বড় হয়েছে, সে দাদার মতো দেখেছে, তাকে মরতে দেখছে সে চোখের সামনে। রমেনের কাটা জিভটা হাতে নিয়ে সেটাকে তারই মুখে গুঁজে দেয় কালু। তারপর বলে, দেখ জিভ কেমন খেতে দেখ। বলে ছুরিটা দিয়ে মুখে বারবার আঘাত করতে থাকে সে। শেষ আঘাতটা করে গলার নলি লক্ষ্য করে। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এসে ভিজিয়ে দেয় কালুর মুখ। বেশ কিছুক্ষণ এভাবে বসে থেকে উঠে পড়ে সে। তারপর সুমিতের সামনে গিয়ে বলে, দেখে সুমিত, তুমি কি কিছু দেখেছো? রমেনকে কে মেরেছে কিছু কি জানো তুমি? জানো না তো, তাই না? তোর মা বাবা আছে, কথাটা মাথায় থাকে জানো। সুমিত ঘাড় নাড়ায় কিছুটা অজান্তেই। তারপর চারজন চলে যায়। সুমিত ছুটে গিয়ে বসে পড়ে রমেনের নিথর দেহের পাশে। সশব্দে কেঁদে ওঠে সে। এতক্ষণ যে কান্নাটা গলার কাছে এসে আটকে ছিল, সেটা মুখ দিয়ে বেরিয়ে আসে অবাধে। বেশ কিছুক্ষণ বসে থেকে সে উঠে পড়ে। তার মনে পড়ে কালুর কথা। তোর বোনের জন্য অন্য একটা ব্যবস্থা আছে। সুমিতের মনে পড়ে যায় বেনি একা রয়েছে বাড়িতে।
দরজা খুলতে না চাইলেও বাড়ির ভিতরে ঢোকা এমন কিছু কঠিন ব্যাপার নয়। সে তাড়াতাড়ি ছুটতে শুরু করে রমেনের বাড়ির উদ্দেশ্যে। যখন সে বাড়ির সামনে এসে পৌঁছয়, দেখে রমেনের ঘর থেকে বেরিয়ে আসছে দুটো ছেলে। এলোমেলো পদক্ষেপ দেখে বোঝা যায় গলায় পানিও পড়েছে কিছুক্ষণ আগেই। বুকের ভিতরটা ধড়াস করে ওঠে তার। এখন গেলে হবে না, চলে যাক ছেলেগুলো বেশ কিছুটা দূরে চলে যেতেই এক ছুটে ঘরের দিকে যায় সুমিত। সামনে গিয়ে দেখে দরজা ভাঙা অবস্থায় পড়ে আছে। কেউ জোরে আঘাত করে ভেঙে দিয়েছে বাঁশের দুর্বল দরজাটা। ভিতরে ঢুকতেই একটা লাল ছাপা শাড়ির অংশ চোখে পড়ে তার। কিন্তু গোটা ব্যাপারটা দেখে সে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে সেখানেই। চৌকাঠের বাইরে সে দাঁড়িয়ে থাকে একভাবে। চোখের সামনের দৃশ্য কিছুতেই বিশ্বাস করতে পারছে না সে। কিছুক্ষণ আগে যে লাল ছাপা শাড়িটা পরে থাকতে দেখে গিয়েছিল বেনিকে, সেটাই এখন চড়ানো রয়েছে তার গলায়। অপর প্রান্তটি আটকানো ঘরের উপরের মোটা কড়ি কাঠের সাথে। বেনির চুল এলোমেলো, বেনুনির বেশিরভাগ খুলে গিয়েছে, বুক পর্যন্ত ছড়িয়ে রয়েছে সেগুলো। ঊর্ধ্বাঙ্গ সম্পূর্ণ নগ্ন, মাথাটি হেলে রয়েছে সামনের দিকে নির্জীবভাবে। সমগ্র শরীরটা তুলছে সামনে পিছনে। সুমিত দরজা থেকে সরে আসে। সহ্য করতে পারে না সেই দৃশ্য। তার চোখের জল শুকিয়ে গেছে অনেক আগে। পরিবর্তে এখন রাগ, ঘৃণা, প্রতিশোধের এক মিশ্র অনুভূতি খেলে বেড়াচ্ছে তাতে। নিজেকে ভীতু, কাপুরুষ, অসহায় মনে হতে থাকে। পাগলের মতো আবার সে ছুটতে থাকে। ছুটে বেরিয়ে আসে রমেনের বাড়ি থেকে। ছুটে চলে পুনরায় একই রাস্তায়। কনস্টেবল থামে। বড়বাবু চা শেষ করে একটা সিগারেট ধরান, দু একটা টান দিয়ে বললেন, তা রমেন আর তার বোনের লাশ পাওয়ার পর কিছু করলো না? সেই খুনের প্রত্যক্ষদর্শী কেউ ছিল? না স্যার, রমেনের সাথে সুমিতকে চণ্ডীপ্রসাদের বাড়ি যেতে দেখেছিল গ্রামের কয়েকজন। তারপর থেকে আর কোনো খবরই জানে না কেউ। রমেন কি করে খুন হলো, কেই বা করলো, তার বোনের সাথেই বা এই অত্যাচার কে করলো, কিচ্ছু জানা যায়নি। সুমিতকে জিজ্ঞাসাবাদ করা হয়নি যে সে তখন কোথায় ছিল? হ্যাঁ স্যার, করা হয়েছিল জিজ্ঞাসা। সে বলেছিল একসাথে ফেরার সময় তার এক কাকার সাথে দেখা হয়ে যায় সুমিতের। সেই জন্য রমেনকে একাই ছেড়ে দিয়েছিল সে। সেদিন ওই পথে আর সে ফেরেনি। সন্ধেবেলায় খুব জোর বৃষ্টি নেমেছিল, তাই আর ফিরতে পারেনি। পরদিন সকালে কাকার বাড়ি থেকে ফিরেছিল সে। খবর নিয়ে দেখা গিয়েছিল সত্যিই সে কাকার বাড়িতে ছিল সেদিন। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। তা তুমি যে বললে গ্রামের লোকেরা জানতো যে কে খুন করেছে? হ্যাঁ জানতো তো। কালু, চণ্ডীপ্রসাদের ডান হাত ছিল সে। সব খুন খারাপি ওই করত। পুলিশ প্রমাণ পেলেও চণ্ডীপ্রসাদের প্রভাব থাকায় ছেড়ে দিতে বাধ্য হতো তাকে। কালু এখন কোথায়? রমেনের মৃত্যুর মাস দুয়েকের মধ্যেই তারও মৃত্যু হয়। এই যেরকম আজকের মৃতদেহটা দেখলেন, ঠিক সেই রকমভাবেই মরেছিল সে। সেই খুনেরও কিনারা হয়নি। আর সবথেকে বড় কথা, রমেনের মৃত্যুও হয়েছিল একইভাবে। জিভটা কাটা আর মুখের ওপর অজস্র ক্ষতর চিহ্ন। কিন্তু অমিল একটাই। কি? সব ক্ষেত্রেই কাটা জিভের অংশটা পাওয়া গেলেও রমেনের বেলায় সেটা পাওয়া যায়নি। বলো কি? বিস্ফারিত চোখে প্রায় লাফিয়ে ওঠেন বড়বাবু। আচ্ছা, এই সুমিত এখন কোথায়? বাড়িতেই আছে স্যার। বিয়ে থা করেনি, মাকে নিয়ে একাই থাকে। একটা ভালো ব্যবসা করে, তার থেকে যা লাভ হয় তা দিয়ে চলে যায় ওদের। আমার পাশের বাড়িটাই ওদের। কালকে একবার আমাকে নিয়ে যাবে তো? ওর সাথে কিছু কথা আছে আমার মন বলছে ও আরো অনেক কিছুই জানে। ওর কাছে গেলেই এই খুনের কিনারা হবে। পরদিন সকাল সকাল বড়বাবু আর কনস্টেবল পৌঁছায় সুমিতের বাড়ি। কনস্টেবল ডাকে সুমিতকে।
সুমিত, এই সুমিত। সুমিতের মা এসে দরজা খোলেন। পুলিশ দেখে একটু চমকে ওঠেন তিনি। আরে মাসিমা যে, সুমিত আছে বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, আসুন ভিতরে। বলছি, ও কি কিছু করেছে? মানে সকাল সকাল আমাদের বাড়িতে? আরে না না, এমনি কয়েকটা কথা জিজ্ঞাসা করার ছিল। ও আচ্ছা আচ্ছা, বসুন বসুন। এই সুমিত, সুমিত, বাইরের ঘরে আয় একবার, বড়বাবু এসেছেন, কথা বলবেন কিছু। আপনারা বসুন, আমি চা করে আনি। বলে চলে যায় সুমিতের মা। কিছুক্ষণ পর সুমিত ঘরে এসে ঢোকে। পুলিশকে দেখে একটু অবাক হয়। সামনের একটা চেয়ার টেনে নিয়ে বসে বলে, নমস্কার বড়বাবু, বলুন আমি আপনাদের কি জানাতে পারি? রমেনের খুনের ব্যাপার নিয়ে কিছু কথা বলার ছিল। এতদিন পর আবার এই ব্যাপার নিয়ে কথা? আমি তো জানিয়েছিলাম যে আমি ছিলাম না ঘটনার সময়, আমি কিছুই জানি না এ ব্যাপারে। হ্যাঁ, সে কথা আমি আগেও শুনেছি, কিন্তু আমি জানতে এসেছি অন্য কথা। সেদিন চণ্ডীপ্রসাদের বাড়ি অবধি একসাথে গিয়েছিলে তোমরা, সেখানে ঠিক কি কি কথা হয়েছিল তুমি নিশ্চয়ই জানো। হ্যাঁ জানি কিছুটা। রমেনকে টাকার লোভ দেখিয়ে কিনতে চেয়েছিল ও। রমেন সে প্রস্তাব অস্বীকার করে, আর তার উপর একটা চড় বসিয়ে দিয়ে আসে ওর গালে। তার জন্যই কালুকে পাঠিয়ে খুন করিয়েছে সে। আচ্ছা সুমিত, তুমি যে বললে তুমি সেদিন কাকার বাড়িতে ছিলে, তো এত নিশ্চিত হচ্ছে কি করে যে খুনটা কালুই করেছে? মুচকি হাসে সুমিত, তারপর বলে, আপনি নতুন এসেছেন বাবু, গ্রামের সকলে জানে চণ্ডীপ্রসাদের কথার অমান্য হলে কি কি হয়, আর সব কাজ কে করতে পারে। থাকুন, কিছুদিন বাদে আপনিও সব বুঝে যাবেন। কিন্তু বুঝেও তেমন কোনো লাভ নেই। কতজন এলো গেল, কেউই কিছু করতে পারেনি। আচ্ছা তোমার কি মনে হয়, এখন যে খুনগুলো হচ্ছে তার সাথে কি রমেনের খুনের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ থাকতেই পারে, আবার নাও পারে। থাকতে পারে? কেমন করে? সব কথাই কি আমি বলে দেবো স্যার? চেষ্টা করুন, খুঁজে বার করুন। যান, আজকের দিনটা সময় দিলাম, আজকের মধ্যে খুঁজে না পেলে কালকে আসুন, সব বুঝিয়ে বলবো। হাসতে হাসতে চলে যায় সে। সুমিতের মা চা করে নিয়ে আসেন। বড়বাবু উঠে পড়েন। আজ আর চা খাবো না মাসিমা, অন্য একদিন না হয় এসে খেয়ে যাব। খুব তাড়াতাড়ি হয়তো আবারও আসতে হতে পারে আমাদের। আজ তবে চলি। হ্যাঁ, কি বুঝলেন স্যার? কনস্টেবলের প্রশ্নে জবাব না দিয়ে কিছুক্ষণ চুপ করে হাঁটতে থাকেন বড়বাবু। তারপর গাড়িতে উঠে স্টার্ট দেন। গাড়িতে যেতে যেতে বলেন, সুমিত অনেক কিছুই জানে। ওই চোখ আমি এর আগেও দেখেছি অনেকবার, গভীর রহস্যে ভরা ওই চোখ। খুঁটিনাটি সমস্ত কিছু জানে ও, শুধু লুকিয়ে রাখছে আমাদের সবার থেকে। এইসব খুনের সাথে ওর প্রত্যক্ষভাবে সম্পর্ক রয়েছে। আচ্ছা, রমেনের খুনের সাথে যারা যারা জড়িত ছিল তাদের মধ্যে কে কে জীবিত আছে এখনো? কেউ না স্যার। কেউ না? তবে আজকের দিনটা কেন সময় দিল সুমিত? যদি কিছু জানানোরই থাকতো আজকেই জানাতো সে, কালকে কেন? আজকের দিনটা প্রয়োজন কেন ওর? আচ্ছা, চণ্ডীপ্রসাদ বেঁচে আছেন এখনো, তাই না? হ্যাঁ স্যার, আছেন। কালু মরে যাওয়ার পর থেকে তেমন আর কেউ তাকে ভয় পায় না। মোড়ল বলেও তার কথা চলে না তেমন। ওর বাড়িতে চলো তো একবার, গাড়িটাকে ঘুরিয়ে নাও। রাত তখন 1:15। একটা ক্ষীণ হলদে আলোর আভা বেরিয়ে আসছে সুমিতের ঘর থেকে। রাস্তা থেকে খুব খুঁটিয়ে পর্যবেক্ষণ না করলে চোখে পড়ে না সেটা। ঘরের ভিতরে একটা আগুন জ্বালানো হয়েছে। তার সামনে খালি গায়ে বসে রয়েছে সুমিত। হাত জোর করে কিসব মন্ত্র উচ্চারণ করছে সে। আগুনের আলোয় তার ছায়াটা দুলে দুলে উঠছে দেওয়ালে। ঘরের দরজা বন্ধ। কিছুক্ষণ পর দরজা ঠেলে ঢুকলেন এক মহিলা, সুমিতের মা। এসে বসলেন সুমিতের উল্টো দিকে। কিছুক্ষণ পর সুমিত চোখ খুলে একটা ইশারা করে তার মাকে। তিনি উঠে যান সেখান থেকে। ঘরের একটা কোণে গিয়ে উবু হয়ে বসে পড়েন।
ছোট্ট একটা পেড়িকে সরাতেই একটা কাঠের পাটাতন দেখা যায়, ছোট্ট একটা কাঠের তৈরি চৌকো ঢাকনার মতো। সেটাকে এক টানে খুলে ফেলেন তিনি। 2 হাত ঢুকিয়ে দেন অন্ধকার গর্তে। কিছুক্ষণ পর বের করে আনেন একটা কাঁচের আস্তরণে ঢাকা কাঠের বাক্সকে। এদিক ওদিক দেখা যায় বাক্সটার শুধু নিচের কাঠ নির্মিত অংশটি ছাড়া। কিছু একটা আছে তাতে, কিন্তু বোঝা যায় না কি সেটা। আগুনের সামনে আনতে স্পষ্ট হয় বাক্সের ভিতরে থাকা জিনিসটা। সেটা আর কিছু নয়, একটা কাটা জিভ। হ্যাঁ, মানুষের জিভ। শুকিয়ে যাওয়া লাল একটা মৃত ব্যক্তির অর্ধেক কাটা জিভ। সেটাকে মাটিতে নামিয়ে রাখেন সুমিতের মা। আরও একটা বাক্স নিয়ে আসেন তিনি। সেটাকেও একইভাবে নামিয়ে রাখেন মাটিতে। সুমিত চোখ খুলে দ্বিতীয় বাক্সটাকে হাতে তুলে নেয়। ঢাকনা খুলতেই দেখা যায় তাতে সার দিয়ে রাখা রয়েছে 7টা ছোট ছোট ময়দার তৈরি পুতুল। 6টা পুতুলের গায়ে জড়ানো রয়েছে একটা করে কাপড়ের অংশ। আর সেই 6টা পুতুলের গলায়, গালে, কপালে আর মুখের মধ্যে গেঁথে রাখা হয়েছে 4টে আলপিন। রমেনের হত্যাকারী 4 জন, বেনির উপর অত্যাচারী 2 জন, আর আজকে এই চণ্ডী প্রসাদেরটা হলে 7 জনের হিসেব মিলে যায় খুব সুন্দরভাবে। প্রত্যেকের মৃত্যু হয়েছে একইভাবে, আজকেও হবে। সব হিসেব মিলে যাবে, প্রতিশোধ সম্পূর্ণ হবে সুমিতের। শান্তি পাবে রমেনের আত্মা আর তার বেনির আত্মা। রমেনের হাতেই মরবে এই চণ্ডীপ্রসাদ। পুতুলটা মাটিতে শুইয়ে রাখে সে। সুমিতের মা তাকে একটা গামছার ছেঁড়া অংশ এগিয়ে দেয়। সেটাকে নিয়ে পুতুলের গায়ে আটকে দেয় সে। তারপর শুরু করে আবার মন্ত্রোচ্চারণ। কিছু পর থেমে গিয়ে তুলে নেয় কাঁচের বাক্সটা। সেটা থেকে খুব সাবধানে বের করে আনে কাটা জিভটা। একটা পরিষ্কার কাঁঠাল পাতায় রাখে সেটাকে। মন্ত্র পড়তে শুরু করে আবার। নানান বিধিক্রিয়া করতে থাকে সে। লাল সিঁদুরের পাত্র থেকে একটু সিঁদুর মাখিয়ে দেয় সেই জিভটাতে। এরপর একটু ছাই নিয়ে ছড়িয়ে দেয় সেটার উপর। জিভটা সাথে সাথে ধরফর করে নড়ে ওঠে, আবার স্থির হয়ে যায়। এরপর একটা ঠান্ডা হাওয়ার স্রোত ওঠে ঘরে। সুমিতের মায়ের মুখে হাসি। হাওয়ার স্রোত থেমে যায় কিছুক্ষণের মধ্যেই। আবার সব শান্ত। এবার শুধু অপেক্ষা করার পালা। বড়বাবু আর কনস্টেবল দুজনেই আজ পাহারায় বসেছে চণ্ডী প্রসাদের বাড়ির সামনে। কনস্টেবলের চোখে ঘুম নেমে এলেও বড়বাবু সতর্ক দৃষ্টিতে চেয়ে রয়েছেন চারদিকে। চণ্ডী প্রসাদের ঘরের সামনেই বসেছে তারা। সকালে যখন কথা বলতে আসে তারা, চণ্ডী প্রসাদ কোনো কথা বলতে চাননি। এরপর চাপ দিতেই তিনি বলেন যে রমেনের খুনের ব্যাপারে কিছুই জানেন না তিনি। বেশি জোর করলে অন্য ব্যবস্থা নিতে হবে তাকে। বড়বাবু জানেন যে ওর হাত ঠিক কত দূর রয়েছে। অ্যারেস্ট করলেও হয়তো খুব একটা লাভ হবে না, তাই কোনো কথা বাড়াননি। কিন্তু একটা কথাতে তিনি তাকে রাজি করিয়েছেন যে আজকের রাতটা তার ঘরের সামনে পাহারা দেবে তারা 2 জন। এ বিষয়ে আপত্তি করলেও এতজনের পরপর খুন হয়ে যাওয়ায় চণ্ডীপ্রসাদও ভয় পেয়েছেন কিছুটা। তাই সুরক্ষার জন্য 2 জন পুলিশ থাকলে তারই লাভ। তাই পরে সম্মতি জানান তিনি। সেই কথা মতো পাহারা দিচ্ছে 2 জন। বড়বাবু নিজের হাত ঘড়িটা দেখলেন, সময় 1:45। দাওয়ায় একটা ছোট হ্যারিকেন জ্বলছে। কনস্টেবলকে ঘুমোতে দেখে একটু বিরক্ত হন তিনি। বিরক্ত হয়ে দরজার দিকে চোখ যেতেই একটু চমকে ওঠেন তিনি। তার মনে হয় কেউ যেন সরে গেল দরজার সামনে থেকে। একটা শরীর। অন্ধকারে ঠিক বুঝতে না পারলেও সেটা যে একটা পুরুষ সেটা আন্দাজ করে নেওয়া যায়। তিনি উঠে পড়লেন। কেমন একটা সন্দেহ হচ্ছে। তবে কি তার সন্দেহই ঠিক? কোনো মানুষই খুন করছে সবাইকে? তাহলে কি সুমিতি না অন্য কেউ? না, ব্যাপারটা দেখতে হচ্ছে।
কনস্টেবলকে ডাকেন তিনি। কনস্টেবল প্রায় লাফিয়ে উঠে বসে। হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন কি হয়েছে, কোথায় ভূত এসেছে? এই চুপ, একদম চুপ। ভূত এসেছে? কেউ আসেনি, এখানে চুপ করে বসো। আমি বাইরেটা দেখে আসি একবার। আমি না আসা পর্যন্ত কোথাও সরবে না, ঠিক আছে? আচ্ছা স্যার, কিন্তু কিন্তু আমি আমি একা। যত সব ন্যাকামি, বসো চুপ করে। বলে উঠে পড়েন তিনি। বন্দুকটা বাগিয়ে এগিয়ে যান সদর দরজার দিকে। বাইরে বেরিয়ে এদিক ওদিক তাকাতেই চোখে পড়ে সেই লোকটাকে। একটু দূরে তার দিকে পিছন করে দাঁড়িয়ে রয়েছে সে। বড়বাবু ডাকেন, এই কে রে, এত রাতে এখানে কি করছিস? কোনো কথা না বলেই হাঁটতে থাকে লোকটা। বড়বাবু পিছন পিছন এগিয়ে যান। আবার প্রশ্ন করেন তিনি, কে তুই বল? পালানোর একদম চেষ্টা করবি না, আমি কিন্তু গুলি করব। লোকটা থামে না, এগিয়ে যেতেই থাকে। বড়বাবু বোঝেন এভাবে হবে না, ছুটে গিয়ে তাকে ধরতে যান। কিন্তু এই কি, তিনি যতই এগোন লোকটি ততই এগিয়ে যায় সামনের দিকে। তিনি গতি বাড়ান, কিন্তু লাভ হয় না। এটা কি করে হতে পারে? লোকটা হাঁটছে আর বড়বাবু তো ছুটছেন। তাও কি করে এতটা দূরত্ব বজায় রাখছে লোকটা? একটু হতভম্ব হয়ে যান তিনি। পিছু পিছু যেতে থাকেন কোনো কথা না বলে। লোকটা বেশ কিছুটা গিয়ে একটা নির্জন জায়গায় থেমে যায়। আশেপাশে বাড়ি তেমন নেই। গ্রামের একদম শেষ প্রান্ত এটা। বড়বাবু দেখেন অন্ধকারের মধ্যেই লোকটা যেন কোথায় উধাও হয়ে গেছে। পর মুহূর্তে তিনি দেখতে পান 6টা শরীর দাঁড়িয়ে রয়েছে তার সামনে। দুজন তার দিকে মুখ করে আর 4 জন অন্য দুজনের মুখোমুখি। একটা ছেলে ছুটে আসে আর সামনের লোকটার পা ধরে কান্নাকাটি করে, কিন্তু বাকি 3 জন এসে ধরে ফেলে তাকে। সামনের লোকটা এগিয়ে যায়, উল্টো দিকের ছেলেটিকে একটা লাথি মেরে ফেলে দেয় সে। ছেলেটি উঠে ঘুষি চালাতে যায়, কিন্তু ধরে ফেলে উল্টো দিকের লোকটা। এরপর তার গালে মুখে পেটে ছুরি চালাতে থাকে লোকটা। মাটিতে ফেলে তার উপর চেপে বসে, জিপটা হাতে ধরে কেটে নেয় সে। বড়বাবু জানেন এখন তার করণীয় কিছুই নেই, কারণ এসব ঘটনা ঘটেছে আজ থেকে প্রায় মাস 6 আগে। তার কাজ শুধু দেখে যাওয়া, এটাই দেখাতে চাইছে কেউ তাকে। 4টি ছেলে চলে গেলে জীবিত যে ছেলেটি সে ছুটতে থাকে সামনের দিকে। বড়বাবু পিছু নেয় তার, তিনিও ছুটতে থাকেন। ছেলেটা এসে থামে একটা বাড়ির সামনে। বড়বাবু চেনেন সেই বাড়ি, সে বাড়ি রমেনের। এখন বন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটা ভাঙাচোরা ঘর। অনেকেই এখানে থাকতে চেয়েছিলেন রমেন আর তার বোনের মৃত্যুর পর, কিন্তু কেউ থাকতে পারেনি কোনো এক অলৌকিক শক্তির উৎপাতে। তিনি দেখেন 2টো ছেলে বেরিয়ে আসছে সেই বাড়ি থেকে। যার পিছন পিছন ছুটে এসেছিলেন তিনি, সেই ছেলেটি কিছুক্ষণ দাঁড়িয়ে আবার ছুটতে থাকে বাড়িটার দিকে। বড়বাবুও ছোটেন, বন জঙ্গলে তোয়াক্কা করছেন না তিনি। তার মনে একটাই প্রশ্ন, কি দেখাতে চায় সে? কাঁটা গাছ, বিছুটির পাতা গায়ে লাগছে, তীব্র জ্বালা যন্ত্রণা হচ্ছে, তবুও তিনি সেই ঘরটার দিকে ছুটে চললেন। ঘরের সামনে পৌঁছে দেখলেন সবাই উধাও, কেউ নেই কোথাও। আস্তে আস্তে এগিয়ে গিয়ে দাঁড়ালেন ঘরটার সামনে। দরজা ভেঙে গেছে অনেক আগেই। ভিতরে একটা টর্চের আলো ফেলতেই তিনি প্রায় চমকে উঠে ছিটকে পড়লেন বেশ কিছুটা দূরে। একটা নারী মূর্তি সম্পূর্ণ উলঙ্গ শরীরে ঝুলে রয়েছে ঘরের মাঝখানে। গলায় কাপড়ের ফাঁস, জিভটা বেরিয়ে এসেছে চিবুকোপটি, এলোমেলো চুল বুক ছাপিয়ে নেমে এসেছে। চোখ ফেটে বেরিয়ে আসতে চাইল বড়বাবুর। এসব কি দেখছেন তিনি? এসব কি সত্যি নাকি? কোনোদিন বিশ্বাস করেননি এসবে, কিন্তু আজ যা দেখছেন এটা কি করে মনের ভুল ভেবে উড়িয়ে দেবেন তিনি? উঠে পড়লেন তিনি। মনে পড়ে গেল সুমিতের বাড়ি তো 2টো বাড়ি পরেই। ওখানে যেতেই হবে, জানতেই হবে এসবের রহস্য। ছুটতে লাগলেন তিনি কাঁটা ঝোপ পেরিয়ে সুমিতের বাড়ির দিকে। চণ্ডীপ্রসাদের ঘুম ভেঙে গেল কিছুর একটা শব্দে। তিনি ঘুম চোখে দেখলেন চারদিকটা, না
কোথাও কিছু অস্বাভাবিক নেই। আবার শুয়ে পড়তে যাবেন এমন সময় তার চোখ গেল ঘরের উত্তর পূর্ব কোণে। অন্ধকারেও মনে হচ্ছে সেখানে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। এক ঝটকায় উঠে পড়লেন তিনি, চেঁচিয়ে বললেন, কে ওখানে? কে দাঁড়িয়ে? হ্যাঁ? বন্ধ ঘরের দরজার দিকে চোখ যেতেই তার বুকের মধ্যে কেউ যেন হাতুড়ি পিটতে শুরু করলো। দরজা বন্ধ, তাহলে ভিতরে কেউ কি করে ঢুকবে? এবার কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, কে কে দাঁড়িয়ে আছিস? বাবু, আমি রমেন। চিনতে পারলে না আমাকে? রমেন? তুই তো অনেকদিন আগেই। সে তো অনেকদিন আগে খুন হয়েছি গো বাবু। তোমার পোষা ওই কালু আমার জিভ কেটে আমায় খুন করেছে। তাই ওদের সবার জিভ আমি কেটে নিয়েছি এতদিনে। এবার তোমারটা বাকি আছে শুধু। কি আমাকে তোমার জিভটা দেবে না? হ্যাঁ, আমার জিভটা তো তুমি কেটে দিতে বলেছিলে। হ্যাঁ, কিন্তু তোমার জিভটা যে আমি নিজে হাতেই কেটে নেব। ঘর ঘরে একটা বিশ্রী স্বরে কথাগুলো বলে খিলখিল করে হেসে ওঠে সে। চণ্ডীপ্রসাদ ভয়ে কাঁপতে কাঁপতে বলে, হতে পারে না, কিছুতেই পারে না। না 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 না, কিছুতেই না। সত্যি করে বল, তুই কে? কিছুটা এগিয়ে আসে সেই মূর্তিটা। ঘরের ভিতরের হ্যারিকেনের ক্ষীণ আলোয় তার মুখটা দেখতে পান চণ্ডীপ্রসাদ। অজস্র আঁকিবুকি কাটা রয়েছে সেখানে। চোখের একটা পাতা কেটে ঝুলে পড়েছে প্রায়। বাঁদিকের গালে একটা চওড়া ছুরির দাগ। মুখটা খোলা রয়েছে তার, নিচের ঠোঁটের উপর দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। ভয়ে প্রায় পাথর হয়ে যান চণ্ডীপ্রসাদ। হাত জোর করে তিনি বলেন, রমেন, রমেন, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। মানছি আমি ভুল করেছি। আমি কালকেই পুলিশকে সব বলে দেবো। আমাকে মারিস না, আমাকে দয়া করে ছেড়ে দে। আবার বিশ্রী শব্দ করে হেসে ওঠে রমেন। তা হয় না বাবু, অর্ডার এসে গেছে, আর কিচ্ছুটি করার নেই। আমার বোনকে যে কথা দিয়েছিলাম সব সময় তার পাশে থাকবো, আমি তার খেয়াল রাখবো। আমাকে তো তার কাছে যেতে হবে। সে অনেক আগেই অন্য জগতে চলে গেছে, আমি আটকে গেছি তোদের জন্য, তোদেরকে শিক্ষা দেওয়ার জন্য। টেনে নিয়ে এবার হাকর, এক্ষুনি একটুও লাগবে না, আমার একটুও লাগেনি সেদিন। বলে প্রায় ঝাঁপিয়ে গিয়ে চণ্ডীপ্রসাদের বুকের উপর বসে পড়ে রমেন। চণ্ডীপ্রসাদের কোনো শক্তিই নেই, শুধু সহ্য করা ছাড়া আর কিছু করার নেই তার। নিজের কৃতকর্মের ফল ভুগছেন তিনি, যে ফল ভোগ করেছে আরও 6 জন। তাকেও গুনতে হবে তার ভুলের মাসুল। সুমিত দেখে জিভটা নড়ছে আবার, তার মুখের হাসিটা ফিরে আসে। সুমিতের মা তার হাতে এগিয়ে দেন 4টি আলপিন। প্রথম আলপিনটা নিয়ে সেটাকে ময়দার তৈরি পুতুলের গালে গিঁথে দেয় সে। রমেন একটা ছুরি সজোরে চালিয়ে দেয় চণ্ডীপ্রসাদের গাল বরাবর। তীব্র যন্ত্রণায় চেঁচিয়ে ওঠেন তিনি। কনস্টেবলের ঘুম ভেঙে যায়। সে ছুটে গিয়ে দরজায় ধাক্কা দেয়, কিন্তু লোহার মতো আটকে আছে দরজার পাল্লা দুটো। অনেক কষ্টেও খুলতে পারে না সে। সুমিত দ্বিতীয় আলপিনটা গেঁথে দেয় পুতুলটির কপালে। রমেন ছুরি দিয়ে আবারও আঘাত করে বৃদ্ধের কপালে। তৃতীয় পিনটি সরাসরি না গিঁথে সুমিত পুতুলটার গোটা মুখে আঁচড় কাটতে থাকে। তারপর সেটাকে গেঁথে দেয় পুতুলটির গলায়। রমেন ছুরি দিয়ে চণ্ডীপ্রসাদের গোটা গালে আনাড়ির মতো আঘাত করতে থাকে। অসহ্য যন্ত্রণায় চেঁচাতে থাকে বৃদ্ধ। চেঁচানি বন্ধ হয়ে যায় রমেনের শেষ আঘাতে। গলার মাঝখান বরাবর ঢুকিয়ে দেয় সে ছুরিটা, আবার বের করে আনে। একটা কোক করে আওয়াজ করে ওঠেন বৃদ্ধ। চতুর্থ অর্থাৎ অন্তিম পিনটা নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে সুমিত। চোখ দিয়ে
জল বেরিয়ে আসে তার। সুমিতের মা তার কাঁধে এসে হাত রাখেন, বলেন, দেরি করিস না, এটাই ওদের প্রাপ্য ছিল। আমি আমার এক ছেলে আর মেয়েকে হারিয়েছি ওই শয়তানগুলোর জন্যই। তুই হারিয়েছিস তোর দাদাকে আর তোর সব থেকে কাছের মানুষটাকে। এটাই আমাদের প্রতিশোধ। হ্যাঁ মা, ঠিক বলেছ। নে চণ্ডীপ্রসাদ, এটা আমার বেনি আর রমেনদাকে কেড়ে নেওয়ার শাস্তি। বলে সে পিনটাকে ঢুকিয়ে দেয় পুতুলটার মুখে। আর ঠিক সেই মুহূর্তেই দরজা ঠেলে ভিতরে ঢুকে আসেন বড়বাবু। ঘরের ভিতরের দৃশ্য দেখে অবাক হয়ে যান তিনি। এসবের মাথা মুন্ডু তিনি কিছুই বোঝেন না। একভাবে তাকিয়ে থাকেন সুমিতের হাতে থাকা সেই পুতুলটার দিকে। ভুডু ডলের কথা আগে অনেকবার শুনেছেন তিনি, কিন্তু পাত্তা দেননি। আজকে সত্যি সামনে থেকে দেখতে পেয়ে তিনি অবাক হয়ে গেলেন। আর সব থেকে বেশি যে জিনিসটা তাকে অবাক করল সেটা হলো আগুনের ঠিক সামনে পড়ে থাকা কাটা জিভটা। সুমিত তার দিকে তাকিয়ে বলল, আরে বড়বাবু যে ভোর হতে না হতেই চলে এসেছেন। ঠিক আছে, বসুন, সব বুঝিয়ে বলছি। সামনাসামনি সব কিছু দেখলে আপনার বুঝতেও সুবিধা হবে। বসুন। বলে সে জিভটাকে হাতে তুলে নেয়। দু একবার সেটাকে পরম যত্নে হাত বুলিয়ে মাথায় ঠেকায় নমস্কারের ভঙ্গিতে। তারপর জ্বলতে থাকা আগুনের মধ্যে ফেলে দেয় সেটাকে। তার প্রয়োজন শেষ। সে এখন মুক্ত। সে এবার পৌঁছতে পারবে তার বোনের কাছে। আশীর্বাদ করো দাদা, যেন কারোর কাছে মাথা নত না করতে হয়। তোমার মতো মাথা উঁচু করে যেন সব সময় থাকতে পারি, এমনকি মৃত্যুর সামনেও। দরজায় অনেক ধাক্কাধাক্কির পর দরজা খুলে গেল এক সময়। ডাকাডাকিতে পাশের ঘর থেকেও বেরিয়ে এসেছে সবাই। কনস্টেবল ও বাকিরা ঘরে ঢুকে দেখল বৃদ্ধ চণ্ডীপ্রসাদ শুয়ে রয়েছেন বিছানায়। জীর্ণ শরীরে বুকের ওঠানামা প্রত্যক্ষ করা যায় না। সবাই ছুটে আসে তার দিকে। একটা কান্নার রব ভেসে আসে সেখান থেকে। একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, এভাবেই বাড়তে থাকে কান্নার শব্দ। কিন্তু কনস্টেবল দাঁড়িয়ে থাকে একভাবে। তার দৃষ্টি স্থির হয়ে থাকে জানালার দিকে। একটা কালো ধোঁয়ার মতো কিছু জানালার ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। অবাক হয়ে যায় সে। এগিয়ে গিয়ে জানালাটা খুলে দেয় সে। কেমন যেন তার বিশ্বাস হচ্ছে তার কোনো ক্ষতি হবে না, আর কারোরই কোনো ক্ষতি হবে না এই গ্রামে। দূরের আকাশের দিকে তাকিয়ে থাকে সে। সে যেন দেখতে পাচ্ছে দুটো অবয়ব, একটা ছেলে আর একটা বাচ্চা মেয়ে। দুজনে হাত ধরাধরি করে এগিয়ে যাচ্ছে দূরে, অনেক দূরে। দাদা বোন একসাথে থাকবে চিরকাল, চিরন্তন। বুঝলেন বড়বাবু, রমেন যেদিন খুন হয় সেদিন আমি আমার মামার বাড়ি থেকে ফিরেছিলাম। দুদিন আগে মামার বাড়ি থেকে ফোন আসে যে দাদুর খুব শরীর খারাপ, ডাক্তারও সারাতে পারছে না তাকে। বাবার শরীর খারাপ থাকায় অগত্যা আমাকেই যেতে হয় সেখানে গিয়ে এক আশ্চর্য জিনিস জানতে পারি। দাদুর ছোট মেয়ে, মানে আমার ছোট মাসি, একটা তান্ত্রিক টাইপের লোককে ধরে আনে। তিনি কি সব যজ্ঞ করে সারিয়ে তোলেন দাদুকে। আমার এসব বিশ্বাস ছিল না। আমি মনে করতাম যে ডাক্তারের ওষুধেই সেরে উঠেছে দাদু। তারপর আমি জেনেছিলাম ওই তান্ত্রিক নাকি খুবই শক্তিশালী, এমনকি মৃত মানুষকেও ফিরিয়ে আনতে পারেন তিনি। কিন্তু তার শরীরের কোনো অঙ্গ প্রয়োজন তার জন্য। আমি মজা করেই সব কথাই উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু রমেনের খুনের দিন আমি প্রায় দিশেহারা হয়ে যাই। রমেনকে নিজের চোখের সামনে মরতে দেখেছি আমি। দেখেছি আমার সব থেকে ভালোবাসার মানুষ বেনিকে ওই ঝুলন্ত অবস্থায়। আমি জানতাম পুলিশকে বলে কোনো সুরাহা তো হবেই না, উল্টে আমার পরিবারের ওপর বিপদ নেমে আসবে। তাই এক প্রকার ক্রোধে অন্ধ হয়ে ছুটে যাই রমেনের মৃতদেহের কাছে। গিয়ে দেখি সেখানে রমেনের প্রাণহীন শরীরটা পড়ে আছে।
আর ঠিক কিছুটা দূরে তার একটা কাটা জিভের অংশ। সেটাকে কুড়িয়ে নিয়ে বাড়ি ফিরে আসি। এসে মাকে সব কথাই জানাই। মা নিজেও খুব ভেঙে পড়ে। তারপর মাই আমাকে বলে ওই তান্ত্রিকের কাছে যেতে। আমিও তাই করি। জিভটা নিয়ে যাই সেই তান্ত্রিকের কাছে। তার কাছে মায়ের নাম বলতে সাথে সাথে সে চিনতে পারেন। তাকেও বলি পুরো ঘটনাটা। তিনি আমাকে এই শিক্ষা দেন কিভাবে রমেনকে জাগিয়ে তুলতে হবে এবং তাকে দিয়ে কিভাবে কাজ করানো যায়। এই পুতুল তন্ত্রের শিক্ষাও তিনি আমাকে দিয়েছেন। এবার বলুন, সব কিছু পরিষ্কার হলো? প্রায় হাঁ করে শুনছিলেন বড়বাবু। একটু ধাতস্থ হতে সময় লাগলো তার। কিছু একটা বলতে যাচ্ছিলেন, কনস্টেবল এসে ঢুকলো ঘরের মধ্যে। হাঁপাতে হাঁপাতে বলল, স্যার স্যার চণ্ডীচরণ মারা গেছেন। তার 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 জিভ কেটে নিয়েছে ছুরি দিয়ে। মুখের উপরে অসংখ্য কাটা দাগ আর গলায় একটা ছুরির আঘাতের দাগ। মনে হয় এই জন্যই। বাকিটা বুঝে নেয় সকলে। আপনি যখন সব কিছুই জানতে পেরেছেন, আমাকে আপনি অ্যারেস্ট করতে পারেন। আমি সব খুন করিয়েছি, আমি অপরাধী। বড়বাবু চুপ করে বসে থাকেন কিছুক্ষণ। ঘরে একটা বিশ্রী মাংস পোড়ার গন্ধ বেড়ে উঠেছে। রমেনের জিভটা পুড়ছে দাউ দাউ করে। বড়বাবু বললেন, না সুমিত, হয়তো তুমি অন্যায় করেছো, কিন্তু এর সাপেক্ষে কোনো প্রমাণ নেই আমার কাছে। তুমি নিজে কোনো খুনই করোনি। একজনকে শুধু কালা জাদু প্র্যাকটিসের সন্দেহে গ্রেফতার করা যায় না। আদালত এই কথা মানবে না। আর আমি নিজেও চাই না যে তুমি শাস্তি পাও, কারণ আমি নিজেও বিশ্বাস করি ওদের শাস্তি পাওয়া দরকার ছিল। হয়তো আমিও ওদেরকে শাস্তি দিতে পারতাম না, কিন্তু তুমি তা করে দেখিয়েছো। আসি, আর হয়তো দেখা হবে না। মৃত্যুর রহস্য কিনারা না করতে পারার জন্য আমাকে হয়তো বদলি করা হবে। তবে ভালো থেকো। রমেন আর বেনিও ভালো থাক। আসি। বড়বাবু ও কনস্টেবল বেরিয়ে যান ঘর থেকে। সুমিতের মা ঘরের জানালাটা খুলে দেন। ঘরের ভ্যাপসা গরম হাওয়াটা বেরিয়ে যায় বাইরে। একটা ঠান্ডা হাওয়া এসে লাগে সুমিতের মুখে। ভোরে স্নিগ্ধ ঠান্ডা বাতাস। প্রাণ ভরে নিঃশ্বাস নেয় সে। দূর আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে রমেনের কথা, বেনির কথা। সুখে থাক তারা। ভোরের স্নিগ্ধ রূপলি আলোতে তারাও মুক্ত হোক।